হ্যালো, আচ্ছা সবাই চুপ করে। এত স্লোগান দেয়, এগুলো আগের বিএনপির নীতি, এই আওয়ামী লীগের, এগুলো বন্ধ করতে হবে। প্রিয় উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? কেমনে ভালো থাকেন? তারেক রহমানের কুসংস্কারে আজকে আমরা এসেছি, সবাই একটু চুপ করে শুনবেন। আজকে আমরা এসেছি কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে কোনো বৃদ্ধ নাই, সবাই কিশোর। কিশোরগঞ্জে যারা বৃদ্ধ আছে তার বয়সে যদিও বৃদ্ধ হয়, তবে মননে সবাই কিশোর। আর এই কিশোরগঞ্জের নাম শুনলেই একটা দুষ্ট লোকের নাম সবার স্মরণে চলে আসে, নাম হলো ফজু পাগলা। কিশোরগঞ্জবাসীর পুরা মান ইজ্জত ডুবাই দিছে। কিশোরগঞ্জে হলো হাওড় অঞ্চল। এখানে হলো আপনারা যদি হাওড়ের ট্যুরিজম সেক্টর, যেটা আজানটা হোক তারপরে কথা বলবো। এই আপনাদের এই কিশোরগঞ্জ হাওড় অঞ্চল ঢাকা থেকে বেশি দূরে না। এই যে কিশোরগঞ্জের অনেক এখানে যুবক উপস্থিত হয়েছে, যদি সরকার এতদিন চোখ দিত তাহলে কিশোরগঞ্জের ভাগ্য পরিবর্তন হয়ে যেত। আমরা দেখেছি গত 17 বছর ধরে নাকি 15 বছর ধরে একজন এমপি ছিল, নাম হলো মুজিবুল হক চূন্য। এটা একটা শীর্ষ সন্ত্রাসী। এই শীর্ষ সন্ত্রাসী কিশোরগঞ্জবাসীকে এমন কোন যন্ত্রণা নাই যে যন্ত্রণা সে দেয় নাই। আল্লাহ কিশোরগঞ্জবাসীকে মুজিবুল হক চূন্য থেকে উদ্ধার করেছে। সাথে সাথে মুজিবুল হক চূন্যর যে গডফাদার ছিল শেখ হাসিনা, তার থেকেও আমাদেরকে উদ্ধার করেছে। কিন্তু দুঃখের বিষয়, কিশোরগঞ্জে আলেম ওলামা অনেক বেশি, বিশেষত ময়মনসিংহ অঞ্চলে। এই ময়মনসিংহে পুরা বাংলাদেশে যদি বলা হয় কোন বিভাগে আলেমদের সবচেয়ে ক্ষমতা বেশি, তাহলে সর্বপ্রথম যেই জেলাটি আসবে, বিভাগটি আসবে, জেলা হলো কিশোরগঞ্জ আর বিভাগ হলো ময়মনসিংহ। এটা আলহামদুলিল্লাহ পড়বেন আপনারে। যেখানে আলেমরা থাকে ওইখানে গজব কম আসে। কিন্তু তারেক রহমান কিশোরগঞ্জবাসী যখন সব গজব থেকে উদ্ধার হয়েছে, ফজু পাগলা নামে এক গজব কিশোরগঞ্জবাসীর উপরে চাপায়া দিছে। এই কিশোরগঞ্জে কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ এখনো অবস্থান করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসাবে হলো এই ফজলুর রহমান কাজ করছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান, কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন এই শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে। এই সন্ত্রাসীর জ্বালায় কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ। কিশোরগঞ্জবাসীর মান মর্যাদা চলে যাচ্ছে। ওনারা তাকে রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। প্রিয় কিশোরগঞ্জবাসী, আপনাদের পিছনে মনে হয় একটা মুজিবের মূর্তি ছিল। দেখছেন কিভাবে ভেঙ্গে চুরমার হয়ে পড়ে আছে। বাংলাদেশে এখনো অনেক মুজিব প্রেমী টকশো আছে, মিডিয়া ব্যক্তিত্ব আছে। তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কই আসবে? আপা তো হেলিকপ্টার লয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোনো জায়গা নাই আপা আসার। যেখানে আপা নামবে সেখানে আপার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা ধরে। হাজার জায়গায় বাংলাদেশের ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আর বাংলাদেশে মোটামুটি সব জায়গায় আমরা গরু পালি। গরুর দড়িগুলা অনেক লম্বা লম্বা শক্ত আছে। এই দড়িগুলা শেখ হাসিনার জন্য প্রস্তুত আছে। যেখানেই নামবে সাথে সাথে বাংলাদেশে তার ফাঁসি বাস্তবায়ন করা হবে। এক সেকেন্ডও আমরা দেরি করব না। আপনাদের অনেক সংসদ সদস্য, আল্লাহ আমাকে আর মামুনুল হককে, সার্জিস আলমকে ভাগ্য দেয় নাই তাদের সাথে বসার জন্য। আমরা বলবো, সংসদে একটা নিয়ম হয়েছে যে বাংলাদেশে হলো মাদকের চোরাচালান বন্ধ করবে এবং যারা এটার সাথে জড়িত হবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। 2 দিন পরেই যেই ব্যক্তিটা নিয়মটা নিয়ে আসলো, সালাউদ্দিন সাহেব, উনার মন্ত্রণালয়ের গাড়িতে গুলো আবার চুলার নড়াচড়া দিচ্ছে। কাণ্ড কারখানাহীন বাংলাদেশ। আমরা সরকারের কাছে একটা আহ্বান জানাবো, বাংলাদেশ মাদকে ছেয়ে গিয়েছে। একটা সময়
চায়না আফিম যুদ্ধ হয়েছিল, ব্রিটিশরা চায়না দখল করতে আসছে, চায়নার ইয়াং জেনারেশন শক্তিশালী ভাবে ব্রিটিশদেরকে প্রতিহত করেছে। তারপরে ব্রিটিশরা চিন্তা করলো চায়নার সাথে তো যুদ্ধ করে পারবো না, এই তরুণ প্রজন্মকে নষ্ট করে দিতে হবে। তারপরে তারা হংকং ম্যাকাও দিয়ে মাদকের রুট বানাইলো। বানানোর পরে কয়েকদিন পরে দেখে যিনি ওই সময়কার চায়নার তৎকালীন শাসক ছিলেন যে যুদ্ধে কেউ যাইতেছে না, রাস্তায় বের হয়ে দেখলেন সব যুবক রাস্তার পাশে হলো চোখ বন্ধ করে পড়ে আছে। খোঁজ নিয়ে জানা গেল যে এখানে ব্রিটিশ সরকার চায়নার মধ্যে যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক ঢুকিয়ে দিয়েছে। তার ওই সময়কালীন চায়না সরকার ব্রিটিশদের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, যেটাকে বলা হয় আফিম যুদ্ধ। 100 বছর ব্যাপী চলেছিল, তবে চায়না মাদকের বিরুদ্ধে জয়ী হয়েছিল। চায়না আজকে বিশ্ব উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। ভারত রাষ্ট্র দেখলো বাংলাদেশে 90% মুসলমান, ওসমান হাদির সন্তানেরা বেঁচে আছে, এদেরকে ধ্বংস করতে হবে। সেই জন্য যারা এমপি হয়েছে তাদেরকে তারা রাতের আধারে তাদের কাছে গিয়ে উপস্থিত হলো যে তোমার ইলেকশনের খরচ যোগানোর জন্য তোমাকে আমি একটা সহজ উপায় বলি, বাংলাদেশে আমি ফেন্সিডিল ব্যবসা করব, বাংলাদেশে আমি ইয়াবার ব্যবসা করব, আর এই ইয়াবা ফেন্সিডিলের ডিলারশিপ তোমাকে নিতে হবে। তুমি ইলেকশনে যে 20 কোটি টাকা খরচ করছো, এই 20 কোটি টাকা উঠবে, আগামী ইলেকশনের আরো 30 কোটি টাকা উঠে যাবে। এমপি সাহেব চিন্তা করলো এটা তো খারাপ ব্যবসা না, কিন্তু ভারত রাষ্ট্র চিন্তা করলো এই এমপির মাধ্যমে কিশোরগঞ্জ থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া যদি আমরা মাদক ঢুকাইতে পারি এবং সেখানে যদি যুব সমাজকে ধ্বংস করতে পারি, তাহলে বাংলাদেশে কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটা লোক থাকবে না, বাংলাদেশে কোনো আজাদির লোক থাকবে না। বাংলাদেশে যে যুবক শ্রেণী থাকবে তাদেরকে আমরা ভারতের যে তত্ত্ব আছে বিজেপির তত্ত্ব, সেই তত্ত্ব দিয়ে কাবু করতে পারবো। বাংলাদেশের মার্কেটকে দখল করব, ভারতীয় ব্যবসা বাজার বানাবো, নদীগুলা শুকিয়ে দিব, বাংলাদেশের উপরে নির্যাতন চালিয়ে বাংলাদেশের যে 90% মুসলমান আছে ভবিষ্যতের হায়দ্রাবাদের মতো সিকিমের মতো এদেরকে আমরা দলদাস বানিয়ে নিব। তারা এই বুদ্ধি করেছে, প্ল্যান করেছে। আমরা আজকে সরকারকে জানাবো মাদকের বিরুদ্ধে নিয়ম করেছেন। প্রথমে পার্লামেন্টে যারা এমপি রয়েছে পার্লামেন্টে ঢুকার আগে তাদেরকে ডোপ টেস্ট করতে হবে। যদি এমপিদেরকে বাংলাদেশে ডোপ টেস্ট করা হয় আর কেই কোন মদের বারে বসে, তাহলে এটা যদি আপনারা চিহ্নিত করতে পারেন বাংলাদেশে যুব সমাজ মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পাবে। সরকার আমাদেরকে বলে ভূত আসছে, ভূত আসছে, ভূত তো সর্ষের মধ্যে ভূত। যারা সংসদে নিয়ম বানায় সব এমপি না, কিছু ভালো এমপি আছে আতিক মুজাহিদের মতন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের পক্ষে কাজ করে। অধিকাংশ এমপি সংসদে যেগুলা মাদক চোরাচালানের সাথে জড়িত, যেগুলা ইয়াবা ব্যবসার সাথে জড়িত, যেগুলা ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত। আমি কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিলাম, সীমান্তের পাশে শুধু ফেন্সিডিলের বোতল। বললাম এখানে এমপি কে? বললো বিএনপির এমপি। বললাম সে এখানে ফেন্সিডিলের বোতল কেন? এমপি সাহেব কিছু বলে না, এমপি সাহেব ওপেন রুট করে দিয়েছে, যা ইচ্ছা তা আমরা খাইতে পারি। এই হলো বাংলাদেশের পরিস্থিতি। আমরা সরকারকে বলবো বাংলাদেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। আমরা সবাই ছাত্র দল না যে মাদক নিয়ে সারাদিন পড়ে থাকবো, আমরা সবাই যুব দল না যে রাতের বেলায় হলো প্যাকেট প্যাকেট গাঁজা বানিয়ে বিক্রি করব। আমরা সেই সব বিএনপির লোক না যারা রাতের বেলায় ফেন্সিডিল বিক্রি করব। আমরা ইমানে বিশ্বাসী, শহীদ ওসমান হাদিতে বিশ্বাসী, যারা বাংলাদেশের মাদকের সকল স্পট ধ্বংস করতে চায়। এটাই হলো ওসমান হাদির বাংলাদেশ। প্রিয় কিশোরগঞ্জবাসী, আমরা একজন নতুন অস্থায়ী স্পিকার পেয়েছি। নাম কি জানেন? হাফিজ উদ্দিন আহমেদ। উনি অস্থায়ী রাষ্ট্রপতি এখন হয়ে গিয়েছে। উনি আবার ইরান পন্থী লোক, দেখি কয়েকদিন আগে ইরানে ঘুরে এসেছে। তো কাজী নজরুল বলেছিলেন ইরানি বালিকা, ওনার একটা গান আছে। তো আমরা হলো বাংলাদেশের আমাদের স্পিকার থেকে রাষ্ট্রপতি হাউসে ইরানি বালক পেয়েছি, যে সব সময় হলো ড্যাশিং ড্যাশিং ভাব, চুল টুল মোছরায়া, তারপরে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। খুবই ভদ্রজন। উনি চায়না পন্থী অনেকের কাছে শুনি। এখন আমেরিকা কি রাগ করে কিনা জানি না,
আমরা আমেরিকার বিরুদ্ধে নই, আমরা কোন দেশের বিরুদ্ধে নই। তবে পৃথিবীর যদি কোথাও অন্যায় হয়, সে অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের 100% মানুষ সে অন্যায়ের বিরুদ্ধে যে কোনো সময় দাঁড়াইতে প্রস্তুত আছে। পুরা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। প্যালেস্টাইনের উপরে নিপীড়ন হয়েছে, আমরা প্যালেস্টাইনের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। কাশ্মীরের মানুষের উপরে নিপীড়ন হয়েছে, আমরা কাশ্মীরের সাথে ছিলাম, আছি, থাকবো। যেখানে মুসলমানদের উপরে নিপীড়ন হয়েছে, যেখানে পৃথিবীর দিকে দিকে মানুষের সাথে অন্যায় হয়েছে, যেখানে ইরানের মানুষের উপরে অন্যায় হয়েছে, সে অন্যায়ের বিরুদ্ধে আমরা থাকবো। যেহেতু আমরা একজন রাষ্ট্রপতি এই ধরনের পেয়েছি বাংলাদেশের ইতিহাসে প্রথম, আশা করি ইরানের জনগণের উপরে যেই ধরনের অত্যাচার, নির্যাতন, ইঙ্গো মার্কিন হামলা চালাচ্ছে, যেইভাবে হলো ইরাকের উপরে দখল করা হয়েছিল, বলেছিল এইখানে বোমা আছে, কিন্তু হলো দূরবীন দিয়ে তারা প্রত্যক্ষ করেছে, ইরাক তছনছ করে দিয়েছে, কিন্তু একটা পারমাণবিক বোমাও তারা পায় নাই। এখন তাদের নজর পড়েছে আমাদের প্রিয় বঙ্গোপসাগরের তেলের দিকে। আমরা আপনাদেরকে বলবো, বাংলাদেশের তেল, এক ফোঁটা পরিমাণও তেল আমরা কোন দেশকে নিতে দেব না। এটাই হলো আগামীর বাংলাদেশ। যদি কেউ মনে করে ভারতে সুযোগ পাই না, চায়না চলে যায়, চায়নায় সুযোগ পাই নাই, ওয়াশিংটনে চলে যায়, ওয়াশিংটনে সুযোগ পাই না, দিল্লি চলে যায়, দিল্লি পাই না, পিন্ডি চলে যায়, পিন্ডি পাই না, লন্ডন চলে যায়। অত দেশ আমাদের দেখার দরকার নাই। আমাদের 18 কোটি জনগণ আছে। আমরা যদি আজকে থেকে নতুন করে কার্য প্রণালী দিয়ে কাজ শুরু করি, ঘুষ বন্ধ করতে পারি, দুর্নীতি বন্ধ করতে পারি, রাষ্ট্রের সংস্কার বন্ধ করতে পারি। 50% তরুণ আছে, এই তরুণরা একমাত্র আল্লাহর পক্ষ থেকে রহমত। পৃথিবীতে যেই রাষ্ট্র এই তরুণদেরকে পায় 100 থেকে 200 বছর পরে পায়, এই 50% তরুণ কিন্তু আগামী 30-40 বছর পরে পুরো বৃদ্ধ হয়ে যাবে। তখন এই তরুণ যারা আপনারা আছেন, চিকিৎসার জন্য হসপিটালে যাইবেন, চিকিৎসা পাইবেন না, পকেটে টাকা থাকবে না। এখন এই তরুণ বয়স আছে, বাংলাদেশকে যদি এখন গড়তে না পারেন, তাহলে বৃদ্ধ বয়সে রাস্তায় সবাই ধুকে ধুকে মরবেন। এই জন্য বলছি, আমরা তরুণ থাকা অবস্থায় বাংলাদেশকে যদি ঠিক না করতে পারি, সংস্কারের পক্ষে যদি নিয়ে না আসতে পারি, পুলিশ সংস্কার যদি না করতে পারি, ব্যবসা সংস্কার যদি না করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশের মানুষের কোনো ভবিষ্যৎ নাই। যেই দেশের ভবিষ্যৎ নাই, সেই দেশের সাথে আমাদের কোনো দফারফা নাই। আমরা এমন এক বাংলাদেশ বানাইতে চাই, যেই বাংলাদেশ হবে আজাদির বাংলাদেশ, সার্বভৌমত্বের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, শহীদ ওসমান হাদির বাংলাদেশ, শহীদ মুগ্ধর বাংলাদেশ, শহীদ ওয়াসিমের বাংলাদেশ, শাপলা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে তাদের বাংলাদেশ, পিলখানায় যেই সকল বীর জওয়ানরা শহীদ হয়েছে তাদের বংশধর আমরা তাদের বংশধরা উপক্রম করে ভবিষ্যতে আগামীর বাংলাদেশের একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করতে চাই। রাষ্ট্র তো গঠন করতে চেয়েছিলাম, কিন্তু ঝামেলা পাকায় দিছে তারেক রহমান। এমন ঝামেলা পাকাইছে, উনি পড়ছে হলো সালাউদ্দিনের খপ্পরে। আগের কালে কিছু অশিক্ষিত রাজা হইতো, তাকে যদি কেউ জিজ্ঞেস করতো, ডানে বামায় ডানে তাকিয়ে বলতো কি বলবো। এখন তারেক রহমানকে কিছু জিজ্ঞেস করলে ডানে তাকায় সালাউদ্দিনের দিকে, কি বলবো। আরেকবার জিজ্ঞেস করে হলো বামে তাকায়, কি বলবো। আমরা সরকার প্রধানকে বলবো, আপনার কোনো দিকে তাকানোর দরকার নাই, আপনি বিশ্বাস করতে শিখেন। সালাউদ্দিন আপনাকে বিড়ালের টুপি পরায় রাখছে, আপনি বাঘের বাচ্চা, আপনি বিশ্বাস করতে শিখেন। আপনার বাপ ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনার রক্তে তার সন্তান, আপনার মা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনার শরীরে বেগম খালেদা জিয়ার রক্ত। অনেকেই আপনাকে উল্টাপাল্টা কথা বলে ভারতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাকে সাবধান করে দিচ্ছি, যদি ভারতের সাথে কোনো চুক্তি করেন, ভারতের সাথে দফারফা করেন, আমরা আপনাকে আসসালামু আলাইকুম জানাবো। তখন আপনাকে আমরা দেখব না আপনি কার সন্তান, 17 বছর আপনি কোথায় লড়াই করেছেন, কি করেছেন, সেই জায়গাটা আমাদের দেখার দরকার নাই। আমাদের একটাই দেখার, ভারতের সাথে আমরা আজাদির ব্যক্তিত্ব জায়গা নিয়ে আছে কিনা, আজাদির জায়গা নিয়ে আছে কিনা, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম জায়গা আছে কিনা, নাই। সংসদে আমরা বলেছিলাম যে
সীমান্ত হত্যা হয়। সীমান্ত হত্যাটা আপনারা জানেন যে ভারত আইসা বাংলাদেশের কৃষক যারা কাজ করে তাদেরকে গুলি করে চলে যায়। আমরা বলেছি এটা করা যাবে না। আমরা পার্লামেন্টে বিল উত্থাপন করার জন্য নিয়ে গেছি, আমরা পার্লামেন্টে নোটিশ দিয়েছি। তারেক রহমান সরকার বলে এটা নিয়ে কথা বলা যাবে না, কারণ তারেক রহমান সরকার এই ইলেকশনের আগে আওয়ামী লীগের ফজু পাগলার মতন অনেক মুজিব প্রেমী বদমাইশকে হলো পাত্তা দিয়েছে, যাদের কারণে আজকে আমাদের উপরে তারা অস্ত্র তাক করার সাহস পেয়েছে। আমরা তারেক রহমানকে বলবো, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, সময় এখনো আছে। যদি হুঁশিয়ার না হন, জনতা পঙ্গপালে ঢাকা আপনার অফিসের দিকে যাবে, আপনারও শেখ হাসিনার মতন পালাইতে বাধ্য হবেন। বাংলাদেশে স্থায়ী ঠিকানা হবে না। বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী হয়েছে তারা সুটকেস নিয়ে ভালো মতন বাসায় যাইতে পারে নাই। যেগুলাই ক্ষমতায় গিয়েছে এগুলাই হলো ভারতের সাথে হাত মিলিয়েছে। আমরাও আপনাকে বলবো, হুঁশিয়ার সাবধান, কান্ডারি হুঁশিয়ার সাবধান, সাবধান হয়ে যান। আপনার জন্য আশা করি যে ইঙ্গিতে যথেষ্ট, আপনি বুঝে নেবেন। আমাদের আরেকজন ব্যক্তি আছে ফখরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম, উনি বিএনপির মহাসচিব। কিশোরগঞ্জের আওয়ামী লীগদেরকে আমরা বলতে চাই, যদি কিশোরগঞ্জের আওয়ামী লীগ যদি দিল্লিতে না পালান এখান থেকে, অথবা থানায় আত্মসমর্পণ না করেন, আপনারা কিশোরগঞ্জে এখানে যত মানুষ একসাথ হয়েছেন, তারাইলের যারা একসাথে হয়েছেন, আওয়ামী প্রতিরোধ, আওয়ামী সন্ত্রাস বিরোধী প্রতিরোধ কমিটি গঠন করুন। পাড়ায় মহল্লায় তাদেরকে খুঁজে বের করুন। যারা রাতের আধারে আপনার সন্তানের হাতে মাদক তুলে দিচ্ছে, আপনাদের উপরে নিপীড়ন চালাচ্ছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দিন। ওই ওসি যদি তাদেরকে ছেড়ে দিতে চায়, ওই ওসিকেও আপনারা হলো পিলারের সাথে বেঁধে রাখবেন। কাউকে আমাদের ছাড় নাই। একটা কথা বলে শেষ করব, সাজ্জিদ আলম বিরক্ত হচ্ছেন। আমাদের এখানে ওসি সাহেব নিচে 5 লাখ টাকা, বিএনপির নেতা নিচে 5 লাখ টাকা। আপনারা দেখেন রাস্তায় আওয়ামী লীগের লোক ঘোরাফেরা করে, তো ওই লোককে জিজ্ঞাসা করছে যে আপনি রাস্তায় কিভাবে ঘুরেফেরা করেন, আপনি তো কয়দিন আগে মানুষ খুন করেছেন। বলে যে আমি ওসিকে দিয়ে আসছি 5 লাখ টাকা, বিএনপির নেতাকে দিয়ে আসছি 5 লাখ টাকা, 10 লাখ টাকার বিনিময়ে রাস্তায় ঘোরাফেরা করে। বৃষ্টি আসতেছে, দোয়া করবেন। এই এলাকায় যে কৃষি কার্ড দেওয়া হচ্ছে সব বিএনপির লোকে পাচ্ছে, সাধারণ মানুষ পাচ্ছে। তারেক রহমানের যে কৃষি কার্ড, এটা গরিবের কৃষি কার্ড না, এটা হলো যে কবরে আছে তার জন্য কৃষি কার্ড। এই কৃষি কার্ড হলো বিএনপির নেতা কর্মীদের জন্য। আমরা তারেক রহমানের এই নীতিকে ধিক্কার জানাচ্ছি এবং আমরা তোমার কাছে বলতেছি, আল্লাহর রাস্তে আমার ট্যাক্সের টাকা নিয়ে যে আবিদুর রহমান তোমার গাড়ির পিছনে প্রতিনিয়ত দৌড়ায়, অশিক্ষিত অকর্মঠ একটা লোকের পিছনে কৃষি কার্ড দিয়ে আমার বুকের পকেটের টাকা তাকে দিবেন না। আল্লাহর রাস্তে আপনার কাছে মাপ চাই। যদি কোনো মাপ, যদি কৃষি কার্ড দিতেই হয়, আপনি হলো যেখানে সমাজের সবচেয়ে গরিব লোক তাকে দিতে হবে। উল্টা পাল্টা লোকরে কৃষি কার্ড দেওয়া যাবে না। আর সাজ্জিদ আলম তো এমপি সাহেবের সুনাম করলেন, কিন্তু এমপি সাহেবের ভাই কি ভালো লোক? সে তো ভালো লোক না, তার নামে অনেক অভিযোগ শুনেছি। আশা করি এমপি সাহেব নিজে যেমন ভালো হইবেন, নিজের ফ্যামিলিকেও হেদায়েতের পথে রাখবেন। যদি নিজের ফ্যামিলিকে হেদায়েতের পথে না রাখতে পারেন, 5 বছর পরে কিন্তু আপনার গদি ঠিক থাকবে না। সেই গদিতে কিশোরগঞ্জবাসী, তারাইলবাসী আগুন জ্বালায়া দিবে। এজন্য বলি, ক্ষমতার মধ্যে যেভাবে বসেছেন সোজা থাকবেন। আমরা আপনাদেরকে সোজা করতে চাই, আমরা আপনাদের শত্রু নই। অনেকবার রিকোয়েস্ট করেছেন আপনার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার না দেওয়ার জন্য, আমরা কারো বিরুদ্ধে বক্তব্য দিতে চাই না। তবে কেউ যদি উল্টা পাল্টা করে, তাদের জন্য আমরা তিতুমিরের বাঁশের লাঠিও প্রস্তুত রাখতে চাই সোজা করার জন্য। এই যে বিএনপির আকাম কুকাম, এগুলার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই জন্য স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করতেছি। সেই জন্য আমাদের এখানে একজন প্রার্থী দিয়েছি ভাই, এই ভাইকে আপনারা সবাই ভোট দিবেন। একদিকে লয়ার, আরেকদিকে হাফেজে কোরআন, আরেকদিকে হলো অনার্স মাস্টার্সও করেছেন, আরেকদিকে কি ভাই, হ্যাঁ এলএলবির কথা বলেছি। আপনি অনেক জায়গায় শিক্ষা অর্জন করেছেন এবং এই ভাই এখানে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সবসময় রাজপথে লড়াকু ভূমিকা রেখেছে এবং উনি গ্রেপ্তার হয়েছে 4-5 বার এবং ওনার আব্বাকে গ্রেপ্তার করা হয়েছে। তো ওনার যে জিনিসটা ভালো লাগলে, আজকে এখানে কেউ যদি বলেন যে উনি চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসের সাথে জড়িত ছিল, তাহলে ওনার প্রার্থীতা এখানে ক্যান্সেল করা হবে। যদি না থাকে, সবাই হাত তুলে ঐক্যবদ্ধভাবে আমরা আজকে দাঁড়াই।
যে আগামীর এই উপজেলা চেয়ারম্যান আমরা ইনশাআল্লাহ এনসিপির ঘরে তুলে দেব সবাই ইনশাআল্লাহ। ভাইকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করবেন। ওনার নেতৃত্বে এখানে যারা বিএনপির সন্ত্রাসী রয়েছে, আওয়ামী লীগের গুন্ডা পান্ডা রয়েছে, সবাইকে সাইজ করে আপনার ভালো শিক্ষা প্রতিষ্ঠান, ভালো উপজেলা গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, সে আমানত আপনাদের কাছে রেখে গেলাম। আর আপনারও আজকে নেতা হয়ে যাইতে হবে না, আজকে থেকে আপনি খলিফা উমরের মতন গাছতলায় চলে যেতে হবে এবং সেখানে থেকে জনগণের ঘরে ঘরে যাইতে হবে। নেতাকর্মী দিয়ে শোডাউন দেওয়া যাবে না, কারণ এই জনগণ কোন টাকা দিয়ে হলে কোনো ভোট বিক্রি করবে না। সবাই চালাক হয়ে গিয়েছে 24-এর গণ অভ্যুত্থানের পরে। তারা জাজ করবে যে ভালো লোক তাকেই ভোট দিবে। প্রত্যেকের ভালোবাসা প্রেম করে মন জয় করতে হবে, তারপরেই কিন্তু জয়ী হবেন, এর আগে পারবেন না। এই জন্য জোর করে কাউরে ভোট নিতে পারবেন না। আপনারাও ভালোবাসা দিতে চাইলে ভালোবাসা নিবেন, আপনারাও ওনার সাথে প্রেম করবেন, একটু প্রেম করে ভাইকে বিজয় করে নিয়ে আসবেন। আগামীর ইনশাআল্লাহ তাড়াইলে এনসিপির শক্ত ঘাঁটি হবে। এবং আজকে সবাই একটা শপথ নেন, আগামী কালকে থেকে এই তাড়াইলে কোনো মাদকের স্পট থাকবে না। আগামী কালকে থেকে এই তাড়াইলে কোনো আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসী থাকবে না। আগামী কালকে থেকে এই তাড়াইলে মুজিব প্রেমী কোনো মাস্তান থাকবে না। যারা বাংলাদেশ বিরোধী ভারতের পক্ষে কাজ করতেছে তাদেরকে যদি পান তাহলে কি করবেন সেটা না বলি, যদি বলি মিডিয়া যায় এটা পুরো বাংলাদেশে বলবে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যুদ্ধ লাগায় দিছে। সেটা আপনারা ভালো জানেন। সেটা হলো গত জুলাইতে, 24-এর জুলাইতে যেভাবে আপনারা কাজ করেছিলেন সেভাবে কাজ করে দিবেন, এটা আপনারা ভালো জানেন। কাজটা সেরে ফেলেন। সবাইকে আসসালামু আলাইকুম। দেশের সবচেয়ে ভদ্রলোক, তা আমি মির্জা ফখরুলের উদাহরণ দিই। একজন দুষ্ট লোক হইলো মদের দোকান দিছে, মদের দোকানের জায়গায় সাইনবোর্ড লাগায় দিছে হালাল মদের দোকান। এমনিই তো দুষ্ট, মদের ব্যবসা করে, অবৈধ ব্যবসা, তারপরে আবার স্টিকার লাগাইছে হালাল মদের দোকান। এখন এই মির্জা ফখরুল যদি ভালো হয়, যত জায়গায় লম্পট, অভদ্র, দুশ্চরিত্র, চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসী লোক ইলেকশন করেছিল, জনগণ দেখছে লোকটা ভালো না, তাকে ভোটে হলো পরাজয় করেছে, মির্জা ফখরুল ওই লোকরে রাতের বেলা ডাকছে যে তুমি খারাপ হও, কিছু দরকার নাই, আমাকে রাতের বেলায় কিছু অংশ দিয়ে যাও, আমি তোমাকে কালকে অমুক জায়গায় পৌর প্রশাসক বসায় দিচ্ছি। একে একে পুরা বাংলাদেশের সকল উপজেলা উনি দখল দিল এবং জেলা প্রশাসকের সব অভদ্র লোকদের উনি বসিয়ে দিল। বিভিন্ন জায়গায় যারা সমাজের শীর্ষ সন্ত্রাসী তাদেরকে মেয়র পদে বসাইল। শুধু সেখানেই ক্ষান্ত হয় নাই, যেই লোকটা গত 17 বছর বলেছিল বাংলাদেশে গণতন্ত্র প্রয়োজন, সেই লোকটা নির্বাচনের জন্য অপেক্ষা না করে স্থানীয় জায়গায় যেখানে চেয়ারম্যান রয়েছে চেয়ারম্যান অফিসও নিজের লম্পট অভদ্র লোকদের বসিয়ে দিল। তা আমরা মির্জা ফখরুলের এই দোকানের নাম দিয়েছি হালাল মদের দোকান। অর্থাৎ যত দুশ্চরিত্র লোকের সকলের দিয়ে উনি একটা আড্ডা জমিয়েছে, ভদ্রতার মুখোশ আমরা উন্মোচন করে দিব। উনি তো রাষ্ট্রপতি তো দূরের কথা, আমি বলেছি বাংলাদেশের কোনো মন্ত্রী হওয়ার যোগ্যতা ওনার নাই। যদি থাকতো তাহলে কি অসভ্য লোকের মতন এইভাবে বিভিন্ন জায়গায় কি লোক বসাইতো উনি? এটা কোনো সভ্য মানুষের কাজ হইতে পারে না। আমরা আপনাকে বলবো ফখরুল ভাই, গদিতে বসার পরে কি হইছে আপনার? ঘুমটুম কম হয় নাকি অন্য কোনো সমস্যা হইছে? আমরা বলবো এখনো সময় আছে, হেদায়েতের পথে আসেন। যদি না আসতে পারেন বাইতুল মুকাররমের যিনি খতিব আছে তার কাছে যান, উনি আপনার হেদায়েতের ঝাড়ফুঁক দিবে, হয়তোবা আপনার এই সব অশুভ জায়গা থেকে আপনি ফিরে আসবেন, আমরা সুন্দর একটি বাংলাদেশ পাবো। ছিলাম রাজপথে কুম্ফু মারামারি কে করেছিল জানেন? চারিদিকে কুম্ফু মারামারি, ব্ল্যাক বেল্ট পাইছে ইশরাক, পিচ্ছি ছেলে প্রতিমন্ত্রী হয়ে গেছে ক্ষমতার গরমে। রাজপথে মানুষ হলো নদীতে নামলে সাঁতার কাটে, সে হলো দেখি রাজপথের মধ্যেই নেতা কর্মীদের সাথে সাঁতার কাটে। এবং এই সাঁতার কাটার কারণে দেখা গেছে 17 বছর বিএনপির যে লোকটা সবচেয়ে নির্যাতিত ছিল সে প্রতিনিয়ত লাথির উপরে খাইতেছে। তা আমরা হলে ইশরাক সাহেবকে বলবো একটু রয়েছে রাজনীতি করেন, সাঁতার কাটতে চাইলে সুইমিং পুলে যান, রাজপথ সাঁতার কাটার জায়গা না। এবং আপনার বিরুদ্ধে কিন্তু আব্বাস বাহিনী লেগেছে,
আমরা ঢাকাতে বিখ্যাত দুইটা গ্যাংয়ের কথা জানতাম, একটা হলো খোকা বাহিনী আর একটা হলো আব্বাস বাহিনী। খোকা বাহিনী আর আব্বাস বাহিনী সারা ঢাকায় এত মারামারি করতো, শুধু লাশ করতো। আল্লাহ জান্নাত নাসিব করুন, খোকা সাহেব মারা গিয়েছেন, এখন একজন বেঁচে আছে আব্বাস বাহিনী। এই আব্বাস বাহিনী হলো খোকা সাহেবের খুবই কিউট একটা ছেলে, কিছু বুঝে না, এই ইশরাকরে সারাদিন ডিস্টার্ব করে। কালকে রাত্রে হলো অনলাইন মিডিয়াতে আব্বাস বাহিনী ইশরাক সাহেবের প্যান্টটা খুলে দিয়েছে। তা আমরা বলবো, ইশরাক সাহেব, আপনার বাবার সারা জীবন শত্রু ছিল এই আব্বাস বাহিনী, এখন আপনার উপরে নতুন করে লেগেছে এই আব্বাস বাহিনীর লোকজন। আমরা বলবো, আপনাদের এই দুষ্ট চরিত্রের বিভিন্ন পরিবারে যে মারামারি, এগুলো আমরা দেখতে চাই না। আগে শেখ হাসিনা আর জিয়া ফ্যামিলি এমন কামড়া কামড়ি করতো, সারাদিন লাশ পড়তো, একদিন একটা যুব দলের পড়লে আরেকদিন একটা যুবলীগের পড়তো। আমরা পড়েছি এক অসহ্য যন্ত্রণায়। একদিকে যদি নৌকা থেকে নামে হলো শেখ ফ্যামিলি, ওই নৌকা উঠা যায় হলো জিয়া ফ্যামিলি, জিয়া ফ্যামিলি নামনে হলো শেখ ফ্যামিলি উঠা যায়। আমি একজনকে খোঁজ নিলাম, মালয়েশিয়াতে একটা বিল্ডিং আছে, যে বিল্ডিং এ বাংলাদেশে যারা রাজনীতির ক্ষমতা থেকে চলে যায় ওরা হলো ওইখানে থাকে। তো এতদিন নাকি বিএনপির লোকজন ছিল, এখন ওই হোটেল গুলাতে হলো, ওই বাসাগুলাতে হলো আওয়ামী লীগের লোক উঠেছে। তো ওইখানে আমি খোঁজ নিলাম, একটা দারোয়ানও পরিবর্তন হয় নাই, বাসার একটা লোক পরিবর্তন হয় নাই, শুধু পরিবর্তন হয়েছে মানুষগুলো। যে মানুষগুলা বাংলাদেশের ক্ষমতায় ছিল ওরা মালয়েশিয়াতে ওই হোটেলে গিয়ে এসেছে, ওই লোকগুলা এখানে এসে বাংলাদেশের গদিতে বসেছে, একই স্ট্রাকচারে তারা বাংলাদেশ চালাচ্ছে, যে স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয় নাই। আমরা আশা করব আগামীর বাংলাদেশে নতুন স্ট্রাকচার আসবে, যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা যে সংস্কার চেয়েছিলাম, যে আমরা যে বিচার চেয়েছিলাম, 1400 লোকের বিচার বাস্তবায়ন করব। রাজপথে দিনে দুপুরে তাদেরকে খুন করা হয়েছে, এবং আমরা বলেছিলাম বাংলাদেশে ব্যবসা থেকে শুরু করে সব জায়গার সংস্কার করতে হবে, এই সংস্কার আমাদেরকে বাস্তবায়ন করতে হবে।